নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। যোগ রাখবো সংবাদে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি আশ্রয় পড়ল রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে। আহত হয়েছে দোকানের মালিক কল্পনা দেবনাথ, তার বয়স 50। ঘটনা বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ খোয়াই মহকুমার জব্বরটিলা এলাকায়। চাম্পা হাওড়ের দিক থেকে একটি মারুতি গাড়ি দ্রুতগতিতে খোয়াইয়ের দিকে যাচ্ছিল। গাড়িটি জব্বরটিলা বাজারে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে রাস্তার বিপরীত পাশে একটি চায়ের স্টলের মধ্যে ঢুকে যায়। সে সময় দোকানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দোকানের ভেতর থেকে আহত দোকানের মালিক কল্পনা দেবনাথকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল। অল্পেতে রক্ষা পেল বাজারে থাকা অন্যান্য লোকজন। সকালবেলা হঠাৎ করে গাড়িটা এসে এদিকে দোকানের ভিতরে ডুবাই দিছে। গাড়িটা আহত হয়েছে। এখানে দোকানের যে মহিলা আসলো, যে দোকানদারি করতো, তাই নিয়ে আহত হয়েছে। আর বাকিরা আহত হয়েছে না। দোকানের ড্যামেজ হয়েছে অনেক। গাড়িটা কোন দিক থেকে আসলো? গাড়িটা চাম্পাহাওড় থেকে আইতে আসলো। ফ্রেডারিক এঙ্গেলসের 205তম জন্মদিন উদযাপন করল সিপিআইএমের রাজ্য কমিটি। বৃহস্পতিবার সকালে সিপিআইএমের রাজ্য কমিটির সদর কার্যালয়ে ফ্রেডারিক এঙ্গেলস এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর, প্রাক্তন বিধায়ক সুদন দাস সহ আরও অনেকে। আজকের এই দিনটিতে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন ফ্রেডারিক এঙ্গেলস। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, তিনি মহান দার্শনিক হিসেবে পরিচিত। বিশেষ করে মার্ক্সবাদের স্রষ্টা ছিলেন তিনি ছিলেন কার্ল মার্কসের অন্তরঙ্গ বন্ধু। পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এবং কার্ল মার্কস দুজনই লড়াই করেছেন। মহান দার্শনিক চিন্তাবিদ ফ্রেডরিক এঙ্গেলসের 205তম জন্মদিবস। আজকের এই দিনে জার্মানিতে কমরেড ফ্রেডরিক এঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি এই পৃথিবীর মহান দার্শনিক, মার্ক্সবাদের স্রষ্টা কার্ল মার্কসের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এই পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ, কমিউনিস্ট ইশতেহার 1848 খ্রিস্টাব্দে, এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য এ যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র, যা কিছু বলা যায় পুঁজি, যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল, তার 3 খণ্ড কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস দুজনে মিলে রচনা করেছিলেন। কার্ল মার্কসের জীবদ্দশাতে প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির। পরবর্তী সময়েতে ফ্রেডরিক এঙ্গেলস অবশিষ্ট যে 2টি খণ্ড তারা প্রকাশ করেন। যখন স্বৈরাচারীরা মাথা চাড়া দেয়, সাম্প্রতিকতা আর মৌলবাদ যখন রাষ্ট্র ব্যবস্থা স্টিয়ারিংয়ে বসে থাকে, তখন ভারত ও বাংলাদেশ সংখ্যালঘুরা আক্রান্ত হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি ইস্কনের মহাপ্রভুকে গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর করার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে সীমান্তের এপারেও। রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সোচ্চার হয়। এরই মাঝে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্দেশিকাকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের নীতি নির্দেশিকার সঙ্গে মিলিয়ে তুলনা করলেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পরের দুবারের নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলের জন্য
মসৃণ ছিল না, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, যার কারণে সীমান্তের ওপারে এই পরিবর্তন। ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতা দখলে রেখেছে। বাংলাদেশের অবস্থা যে খুব ভালো যাচ্ছে না এ সম্পর্কে তো সহজেই বলা যায়। অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল। জামাত অমুক তমুক বলে আমরা বলি, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবচেয়ে সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। তার পরবর্তী দুবারের যে নির্বাচন, এটা মসৃণ ছিল না। আমাদের দেশের অভিজ্ঞতা, ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে যেভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করার করে ক্ষমতা দখল করে করেছে এখানে বা করে থাকে এখানে, ঠিক প্রায় তারই আদল এটা করেছে। স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে, কিন্তু আজকে এই পরিবর্তনের নাম। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানকে বন্ধু বলে দাবি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে। সংস্কারবাদী ছাত্র রাজনীতি কিংবা আন্দোলনের নামে আরো বেশি স্বৈরাচারী চালিয়ে যাচ্ছে। তারই এখন বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী, যা দুর্বল করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে। সাম্প্রদায়িকতার আর মৌলবাদ যখন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হবে। হাসিনা সরকার অটোক্রেসির নামে যাদের হাতে সরকার গেছে, তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছে, তার ছবি রাখা যাবে না। এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে, এটা আর এক ধরনের স্বৈরাচার। এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, তার বিরোধী। আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি, এটাকে দুর্বল করছে। সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী, প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে, যা আমাদের দেশের মৌলবাদী যারা, এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী, প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতির যেমন আমরা ব্যথিত, শঙ্কিত, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি, একইভাবে আমি সীমান্তের এপারে থাকিও আর একটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার, নাক গলানোর অধিকার আমার নেই। কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের, যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে। আমি সে অধিকার থেকে বলবো, বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরো কট্টর স্বৈরাচারকে বসিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। তা না হলে পরে 1971 ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, সে চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মানে ইসকনের একজন মানে প্রভু, মানে চিন্ময়, আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথাচাড়া দেয়, সাম্প্রদায়িকতা, মৌলবাদ যখন কোন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিং এ বসে, তখন ভারত ও বাংলাদেশ
সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না, সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ যারা, তারা নিশ্চয়ই সোচ্চার হচ্ছেন এবং হবেন, এটা আশা করি। বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ত্রিপুরার ভূমিকা ছিল অনস্বীকার্য, যার কারণে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না। আর এটাই স্বাভাবিক। রাজনীতির নামে বাংলাদেশে এ মুহূর্তে চলছে ধর্মকে নিয়ে দড়ি টানাটানি। এই সমস্ত কর্মকাণ্ড শীঘ্রই বন্ধ না করলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে আগামী দিনে আরও যে সমস্যার মুখে পড়তে হবে তা নিশ্চিত। সাঙ্গম টিভি। বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মানবিকতাকে হার মানাচ্ছে, মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। এই ভয়াবহ পরিস্থিতি বেশ উদ্বিগ্নতার সঙ্গেই এমন অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2024-25 এবং অন্যান্য প্রকল্পের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে পুরো বিশ্ব সংকটময় পরিস্থিতিতে চলছে। বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতির সৃষ্টি করছে। এই ভয়াবহ পরিস্থিতি হার মানিয়েছে মানবতাকে, মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করেছে। বাংলাদেশে এখন আল কায়দার সন্ত্রাসবাদীরা শান্তির দূত হিসেবে বেরিয়ে বেড়াচ্ছে। জীবনে যারা কটু কথা বলেনি, কখনো হাতে লাঠি পর্যন্ত নেয়নি, যারা সবসময় কৃষ্ণের নাম জপ করে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন, সাধারণ মানুষের মধ্যে সেই ইস্কনের চিন্ময় মহাপ্রভু সহ অন্যান্য সন্ন্যাসীদের মারধর করা হচ্ছে, জেলে পুরে দেওয়া হচ্ছে। পুরো বিশ্বে একটা সংকটময় পরিস্থিতি চলছে। বাংলাদেশে যে জঘন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি, এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে। এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে, আর ইস্কনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু, জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে, অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা না, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে। এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে, অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে। কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসামে এসেছে। স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর। কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক, পশু সমতুল্য, বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে, যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে, বাংলাদেশের মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলছে। আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর কাছে আবেদন রাখবো, বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের, কারণ এরা আমাদের ভাই, এরা আমাদের আত্মীয়, এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে।
এদেরকে বিপদে ফেলা যায় না। যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা রাত্র তারা কত কঠিন ভাবে কাটাচ্ছে। কারো সম্পত্তি লুট করছে, কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে, জমি দখল করছে, ঠিক আছে তারা মেনে নিচ্ছে, কিন্তু তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে 10 জন 15 জন জিহাদি কট্টরপন্থীরা দর্শন করছে, মেরে ফেলছে। এটা কোন মানবিকতা মানবে? এটা কারা মানবে? সেটা এরকম একটা মৌলবাদী সরকার, আমরা তার তীব্র নিন্দা জানাই সেই সরকারের সেই ন্যাক্কারজনক পরিচালনার জন্য। আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে, সময় এসছে, সত্যটাকে সত্য বলতে হবে, সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে। আমাদের রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে। আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, ভাষাভাষী মানুষ, বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে। কেন জানেন? কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক। একমাত্র বিচারধারা সনাতন বিচারধারা, যে বিচারধারা বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ্যতে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে। আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে। তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্বকম, এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার, যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী, কিছু জিহাদি তত্ত্ব, লেফট লিবারেল, হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে। ফিলিস্তিনিতে হামাসের আতঙ্কবাদী মরার পরে যারা চোখের জল ভাসিয়ে ফেলে, কাঁদতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে। ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজলিউশন পাস করে বিশ্বকে, ইউনাইটেড নেশনকে পাঠায়, তারা বাংলাদেশের হিন্দু হত্যা, হিন্দু নিধনে তারা চুপ থাকে। এই বিচারধারা, এই কমিউনিজমের বিচারধারা, লেফট লিবারেলের বিচারধারা, জিহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মধ্যে এই প্রকল্পের বিভিন্ন সুবিধাগুলো তুলে দেওয়া হয়। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।